মাগো, তোমাকে কখন থেকে ডেকে যাচ্ছি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না। তোমাকে সেই কবে থেকে বলে আছি আমাকে নিয়ে একটু ঘুরতে যাও। আমার কথা না শুনলে কিন্তু আমি একাই চলে যাব, এই বলে দিলাম। কি, তোর এত বড় সাহস হয়েছে একা একা জঙ্গলে ঘুরতে যেতে চাস? জানিসই তো আমি কত কাজে ব্যস্ত থাকি। আচ্ছা ঠিক আছে, আজ হাতের কাজগুলো গুছিয়ে বিকেলে তোকে নিয়ে ঘুরতে যাব। এখন খুশি তো? হ্যাঁ মা, হ্যাঁ, অনেক খুশি। হয়েছে হয়েছে, এখন এত আদিক্ষেতা দেখাতে হবে না, আমাকে আমার কাজ করতে দে তো। বন্ধুরা, গল্পে তোমরা যে মা আর মেয়েকে দেখছো, ওরা কেশবপুর জঙ্গলে বাস করে। বাবার ভালোবাসা কেমন টুনি তা আজও জানে না। তোমরা ভাবছো টুনির বাবা মারা গেছেন। না, তোমরা ভুল ভাবছো। টুনি যখন ডিমের ভেতরে ছিল, তখন ওর বাবা ওর মাকে ফেলে একটা বড়লোক পাখিকে বিয়ে করে সংসার শুরু করে। আর কখনো টুনি ও তার মেয়ের কোনো খোঁজই নিতে আসেনি। মা, জায়গাটা কত সুন্দর তাই না? জঙ্গলের পাশে নদী, নদীর তীরে কত সুন্দর হাওয়া। ইচ্ছে করছে এই হাওয়াতে সারাদিন বসে থাকি। মাকে বলে সন্ধ্যা পর্যন্ত নদীর পাড়ে থাকার অনুমতি নেয়। দুই মা মেয়ে মিলে সেখানে গল্প করে কাটিয়ে দেয়। কিছু সময় পর সন্ধ্যা নেমে আসে। ওরা বাড়ির দিকে আসতে থাকে। কিছু দূর এগোতেই টুনির পায়ের সাথে কিছু হোঁচট খেতে টুনি থেমে যায়। মা, মা, এটা কি দেখো তো, মনে হচ্ছে কোনো বীজ। আমি এটাকে নিয়ে যাই মা, রোপণ করে দেব। যদি ফুলের বীজ হয় বাড়ির সামনে লাগাবো। মা টুনিকে আর কিছুই বলে না। ওরা বাড়িতে চলে আসে। বাড়িতে এসেই টুনি বীজটি রোপণ করে দেয়। টুনির মা ঘরের কাজের পাশাপাশি তাদের এক টুকরো জমিতে চাষাবাদ করে। তাই তিনি রাতে ঘরে বসে বীজের জোগাড় করছিল। পরের দিন সকালে মা, মা, কোথায় তুমি? মনে হচ্ছে মা জমিতে চলে গেছে। যাই, আমি গিয়ে বৃষ্টিতে জল দিয়ে আসি। টুনি বীজটি যেখানে রোপণ করেছিল সেখানে গিয়ে দেখে বিশাল আকৃতির একটি কচু গাছ। এই কচু গাছটা কোথা থেকে এলো? তাহলে কি বৃষ্টি থেকে কচু গাছ হয়েছে? কত আশা করে বৃষ্টি রোপণ করেছিলাম, ভেবেছিলাম ফুল গাছ হবে, শেষে কি না কচু গাছ। একে রেখে আর কি করব, একে আমি উপড়ে ফেলি। টুনি যখন কচু গাছটিকে তুলতে যাবে ঠিক তখনই কচু গাছে মরিচ দেখতে পায়। মরিচ দেখে টুনি থেমে যায়। টুনি কচু গাছটির পাশে দাঁড়িয়ে মায়ের আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর টুনি ওর মাকে আসতে দেখে। তবে সাথে পাশের বাসার ফুলকি মাসিমাও ছিলেন। ওরা টুনির কাছে আসতেই, ও মা, সে কি কাণ্ড! আমি এসব কি দেখছি? এ তো দেখছি ভুতুড়ে কাণ্ড। এটা নিশ্চয়ই অশুভ কোনো লক্ষণ। মাসিমা, মাসিমা, এসব আপনি কি বলছেন? এক গাছের ফল তো অন্য গাছে জন্মাতেই পারে। এতে এতে অশুভ কি আছে বলুন তো? আমার কাছে কিছু মনে না হলেও আমার মন বলছে গ্রামে নিশ্চয়ই কোনো অঘটন ঘটবে। তোমরা জলদি করে গাছটিকে উপড়ে ফেলো বলছি। উনি মাটির কথায় কোনো কিছু মনে না করে গাছটিকে আরো ভালো করে যত্ন নিতে থাকে। এভাবে কদিন যেতেই কচু গাছের মরিচগুলো অনেক বড় হয়ে যায়। মা, মরিচগুলো তো অনেক বড় আর পেকে গেছে। তুমি আজ মরিচগুলো বাজারে বিক্রি করতে পারবে। এরপর ওরা মামে মিলে মরিচগুলো তুলে নেয়। বেশ মরিচ উঠে মরিচ তুলে বাজারে বিক্রি করে ভালো পয়সা পাবে বলে মামের মুখে হাসির ঝলক দেখা যায়। কিন্তু তাদের হাসি ভরা মুখটা অন্ধকার কালো মেঘে ছেয়ে আছে। মরিচগুলো উধাও হয়ে সেখানে একটা ডাইনি পাখি বেরিয়ে আসে। কতদিন পরে শান্তি মতো নিঃশ্বাসটা নিতে পারলাম। অনেক তৃপ্তি পেলাম রে। আশেপাশে শুধু পশু পাখিদের রক্তের গন্ধ। যাই, ভোজনটা শুরু করি। ডাইনি এসব বলে সেখান থেকে চলে যায়। মরিচ থেকে ডাইনি বের হতে দেখে নেয় ফুলকি মাসি। মা, মা, এখন কি হবে? এই মরিচ থেকে ডাইনি বেরিয়ে এলো, এখন আমরা কি করবো মা?
তোমাদের আমি আগেই বলেছিলাম উপড়ে ফেলো এই কচু গাছটিকে, কিন্তু তোমরা আমার কোনো কথাই শোনোনি। এখন এই ডাইনি যদি আমাদের কোনো ক্ষতি করে, তোমাদের মা মেয়েকে কিন্তু আমি ছাড়বো না, এই বলে দিলাম। ফুলকি টুনি ও তার মাকে শাসিয়ে সেখান থেকে চলে যায়। আর জঙ্গলের সব পাখিদের ডাইনি সম্পর্কে বলতে থাকে। সবার মাঝে আতঙ্কের তৈরি হয়ে যায়। আর এর মাঝে ডাইনি গ্রামের জঙ্গলের পশু পাখিদের তার শিকার বানাতে শুরু করে। এর মাঝে একদিন ডাইনি পাখি ফুলকির পোষা বিড়ালটিকে শিকার বানিয়ে চলে যায়। আরে আরে, কে কোথায় আছো? জলদি এসো জলদি, ডাইনি আমার পোষা টমিকে নিয়ে যাচ্ছে, কেউ তো ওকে বাঁচাও। ফুলকি চিৎকার করে সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। এরপর ফুলকি রেগে গিয়ে জঙ্গল প্রধান ঈগলের কাছে বিচার নিয়ে আসে। ঈগল চুরিদের নামে এমন কথা শুনে ভীষণ রেগে যায় আর ওদের বাড়িতে চলে আসে। টুনির মা, তোমাদের একদিন সময় দিলাম, এই একদিনের মধ্যে তোমরা ডাইনিকে তাড়াবে, হয়তো তোমাদের মা আর মেয়েকে জীবন্ত অবস্থায় মাটি চাপা দিয়ে মেরে ফেলা হবে, এই বলে দিলাম। ঈগল মা ও মেয়েকে এসব বলে চলে যায়। এর শুনে মা ও মেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। মা, আমার তো অনেক ভয় করছে মা। আমরা আমরা কি করে ডাইনিকে তাড়াবো? আমি জানি আমরা ডাইনিকে তাড়াতে পারবো না। জঙ্গলের সবাই কাল আমাদের মাটি চাপা দিয়ে মেরে ফেলবে মা। আমি বাঁচতে চাই মা, আমি বাঁচতে চাই। তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও। তুই চিন্তা করিস না মা, ভগবানের উপরে বিশ্বাস রাখ। দেখবি উনি আমাদের ঠিক বিপদ থেকে উদ্ধার করবে। মেয়েকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে পড়ে মা পাখি। চলে যায় জঙ্গলের সব থেকে বড় তান্ত্রিকের কাছে আর গিয়ে তাকে সবটা খুলে বলে। আমিও তোমাদের মা মেয়েকে কোনোভাবে সাহায্য করতে পারবো না, ওই ডাইনি খুবই শক্তিশালী, পৃথিবীর কোনো তান্ত্রিকই তোমাদের সাহায্য করতে পারবে না। শুধু একজন পরী আছে যিনি শুধু এই ডাইনিকে দমন করতে পারে, তোমরা তার কাছে প্রার্থনা করে সাহায্য চাও। পরীর মা প্যাটের কাছ থেকে হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে। আর সেদিনের মতো দিনটা কেটে যায়। পরের দিন হরি, তুমি আমার মেয়েটাকে বাঁচিয়ে নাও। ও তো নিষ্পাপ, ইচ্ছে করে কিছুই করেনি, তুমি ওকে বাঁচিয়ে নাও। টুনির মা প্রার্থনা করতে ঈগল আর জঙ্গলের বাকি পাখিরা সেখানে এসে হাজির হয়। ওরা যখন টুনি এবং তার মাকে গর্তে ফেলতে যাবে, ঠিক তখনই সেখানে ওই পরীটা চলে আসে। তোমরা দাঁড়াও, একটা ডাইনির জন্য আমার মেয়েকে মেরে ফেলতে যাচ্ছ তোমরা, তবুও আবার জীবন্ত অবস্থায়। এদের মেরে ফেললে কি ডাইনি চলে যাবে? তোমরাই বলো। ওরাই তো ওই ডাইনির জন্য দায়ী, ওরাই তো আমাদের জঙ্গলে ওই ডাইনিকে নিয়ে এসেছে। ঠিক আছে, ওই ডাইনিকে নিয়ে তোমাদের যখন অত চিন্তা, তাহলে আমি নিজে ওই ডাইনিকে ধ্বংস করে দিচ্ছি। এরপর পরী ডাইনিকে সামনে ডাকে। ডাইনি আসতে পরী তার জাদু শক্তি প্রয়োগ করে ডাইনিকে বন্দি করে নেয়। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি, আমাকে তুই মারিস না। অনেকদিন বাদে আমি মুক্তি পেয়েছিলাম, আমি আর অন্যায় করবো না, দয়া করে আমাকে কেউ মেরো না। তুমি এই বোতলটি জঙ্গলের নদীতে ফেলে দেবে। বোতলটি ডুবে যাওয়ার সাথে সাথে জঙ্গলের সকল কালো অশুভ ছায়া চলে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ পরি, আপনি সময় মতো না এলে ওরা আমাদের মা মেয়েকে মেরেই ফেলতো। এখন থেকে তোমরা সাবধানে থেকো, আজ আমি আসি গো। এই বলে পরী সেখান থেকে চলে যায়। আর পরীর কথা মতো বোতলটি নদীতে ফেলতেই সকল অশুভ ছায়া কেটে যায়। জঙ্গলের সবাই আবারও স্বাভাবিক জীবন যাপন করতে থাকে। দূরের এক বনে টুনি তার মেয়েকে নিয়ে বসবাস করত। টুনি তার বাড়ির পাশে এখনো জমিতে বাঙ্গির চাষ করেছিল। সে তার বাঙ্গির জমির অনেক পরিচর্যা করত।
রোজ রোজ সে বাঙ্গির গাছগুলোতে অনেক পানি দিত আর জমিতে অনেক পরিশ্রম করত। টুনির জমির বাঙ্গিগুলো ছিল অনেক মিষ্টি আর রসালো। টুনি অনেক পরিশ্রম করাতে তার জমির বাঙ্গিগুলো অনেক ভালো হয়েছে। একদিন টুনি তার জমি থেকে বেশ কিছু বাঙ্গি পেড়ে গরুর গাড়িতে করে বাজারে নিয়ে যায় বিক্রি করতে। আর বাঙ্গিগুলো বাজারে বিক্রি করে টুনি বেশ লাভবান হয়। সে জঙ্গলে বসবাস করত কালু নামের এক অসাধু ব্যবসায়ী। সেও এবার বাঙ্গির চাষ করেছিল, কিন্তু সে খুব একটা পরিশ্রমী ছিল না, তাই তার জমির বাঙ্গিগুলো দেখতে ফ্যাকাশে আর স্বাদহীন ছিল। আরে আরে কালু, এক পিস বাঙ্গি কত করে বিক্রি করছো? এক পিস 5 টাকা করে, 5 টাকা করে বিক্রি করছি। এরপর কাকাতুয়া 5 টাকা দিয়ে একটি বাঙ্গি কিনে নেয় আর সেই জমিতে খেতে শুরু করে। ছি ছি, এটা আমি আবার কি খেলাম? এটা কি বাঙ্গি না আর কিছু বাবা? একদম ফ্যাকাশে, একটুও মিষ্টি নেই। এটা যে আমি কি খেলাম কে জানে। আমার 5 টাকাও চলে গেল আর মুখের স্বাদও নষ্ট হয়ে গেল। এই বলে কাকাতুয়া সেই বাঙ্গিটি সেখানে ফেলে রেখে চলে যায়। সবাই যদি এভাবে আমার বাঙ্গিগুলো অপছন্দ করে তাহলে তো কেউ আমার বাঙ্গি কিনবে না। বুঝেছি, আমাকে কিছু একটা করতেই হবে। এই বলে কালু কাক তাড়াতাড়ি করে নিজের বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সবটা খুলে বলে। কাকাতুয়া তো বাঙ্গি না খেয়ে সেখান থেকে চলে গেছে। কালু, টুনি তো তার জমির বাঙ্গিগুলো বিক্রি করে অনেক টাকাই লাভ করছে। তাহলে কি আমাদের বাঙ্গি কেউ খাবে না আর কেউ কিনবেও না? আমি এক্ষুনি আমার মামার কাছে যাব। এখনই আমাকে মামার কাছে যেতে হবে আর মামার সঙ্গে কিছু কথা বলতে হবে। এই বলে কালু উড়ে চলে যায় তার মামার কাছে। মামা মামা, তুমি কিছু একটা করো যাতে করে আমার বাঙ্গিগুলো টুনির বাঙ্গির মতো মিষ্টি হয়ে যায়। না হলে যে আমার বাঙ্গিগুলো খেতেই বেঁচে যাবে। কেউ আমার বাঙ্গিগুলো খেতেই চায় না। আমার তো মনে হচ্ছে তুমি তোমার জমিতে একটুও পানি দাওনি, যার কারণে তোমার বাঙ্গিগুলো একদম মিষ্টি হয়নি। সে যাই হোক, আমার কাছে কিন্তু একটা উপায় আছে। এই নাও, তুমি এই কেমিক্যাল নিয়ে যাও। কেমিক্যাল? কেমিক্যাল দিয়ে কি হবে মামা? বলছি তুমি এই কেমিক্যালের বোতলটা বাড়িতে নিয়ে যাবে, কেমন? আর ইনজেকশনে ভরে সবগুলো বাঙ্গিতেই 1 ফোঁটা করে এই কেমিক্যাল দেবে। আর দেখবে কয়েকদিনের মধ্যে সব বাঙ্গিগুলো একদম মিষ্টি হয়ে গেছে। বাহ মামা বাহ, আমি খুব ভালো করেই জানতাম এই বিপদের সময় তুমি আমাকে একমাত্র সাহায্য করতে পারবে। এরপর কালু কাক সেই কেমিক্যালের বোতল নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাত নেমে আসে আর রাতের বেলা কালু আর গৌরী তাদের বাঙ্গির জমিতে চলে যায় আর 1 ফোঁটা করে কেমিক্যাল ইনজেকশনে ভরে প্রতিটি বাঙ্গিতে দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সব বাঙ্গিগুলো দেখতে একদম পাকা টসটসে বাঙ্গির মতো দেখতে লাগে। কালু, আমাদের তো তাহলে এবার বাঙ্গি বিক্রি হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা তো হবে। আমরা যে টুনি থেকে 2 টাকা কমে বাঙ্গিগুলো বিক্রি করব আর তখন দেখবে সবাই আমাদের কাছ থেকে বাঙ্গি কিনবে। এরপর তারা দুজনে বাড়িতে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন কালু কাক এবং তার স্ত্রী সেই কেমিক্যাল যুক্ত বাঙ্গিগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায়। বাঙ্গি নিয়ে যাও গো বাঙ্গি, টুনি থেকে আমরা 2 টাকা কমে দেবো বাঙ্গি। গরির এমন ডাক শুনে সেখানে কবুতর চলে আসে। শোনো গরি শোনো, প্রথমে আমি খেয়ে চেক করব আর তারপরে একবারে 5 কেজি বাঙ্গি নিয়ে যাব। আরে হ্যাঁ হ্যাঁ, নাও কবুতর, খেয়ে দেখো। এরপর কবুতর কালুর কাছ থেকে একটি বাঙ্গি নিয়ে খেতে থাকে। সেই বাঙ্গিটা ছিল ভীষণ মিষ্টি। কি কালু আর গরি, তোমরা তো ঠিকই বলেছিলে। সত্যি সত্যি তো এই বাঙ্গি ভীষণ মিষ্টি। এই বাঙ্গিগুলো তো টুনির বাঙ্গির থেকেও অনেক মিষ্টি। আর দেরি করো না, আমাকে 5 কেজি বাঙ্গি দিয়ে দাও। এই বলে কবুতর কালুকে টাকা দিয়ে সেখান থেকে বাঙ্গি নিয়ে বাড়িতে চলে যায়। কবুতর বাড়িতে পৌঁছতে তার ভীষণ পেট ব্যথা শুরু হয়ে যায়। লুসি লুসি, আমি যে পেট ব্যথা মরে যাচ্ছি। ওরে বাবা রে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি যে আর সহ্য করতে পারছি না, আমাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও।
এরপর মিঠুটিও কালুর কাছ থেকে বাঙ্গি কিনে খেতে থাকে। কালু, আমি তো এই প্রথম এত মিষ্টি বাঙ্গি খেলাম। আমরা তো অনেক কষ্ট করেছি, কেননা আমরা একটা একটা করে বাঙ্গির ভেতরে কেমিক্যাল দিয়েছি। কি বললে গৌরী? আমি তো শুনিনি। আরে আরে, কিছু না গৌরী বলল, আমরা এই বাঙ্গির জন্য অনেক কষ্ট করেছি আর অনেক পরিশ্রম করে জমিতে পানিও দিয়েছি, আর এজন্যই আমাদের বাঙ্গিগুলো খেতে এত সুস্বাদু। এরপর মিঠুটি সেখান থেকে চলে যায়। মিঠু বনের উপর দিয়ে উড়ছিল, ঠিক তখনই তার পেটে ব্যথা শুরু হয়ে যায়। সে পেট ব্যথা সহ্য করতে না পেরে একটি গাছের ডালে বসে পড়ে। মরে গেলাম রে বাবা, মরে গেলাম, কেউ আমাকে বাঁচাও। মিঠুটি এভাবেই পেট ব্যথার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু আশেপাশে কেউই ছিল না, তাই কেউই মিঠুর চিৎকার শুনতেও পারছিল না আর তাকে সাহায্য করতে পারছিল না। এভাবে বনে সন্ধে নেমে আসে, আর সন্ধে হতেই কালু কাকার গড়ি কাকের সব বাঙ্গিগুলোই বিক্রি করা শেষ হয়ে যায়। কালু, আমরা যদি প্রতিদিন এভাবে বাঙ্গি বিক্রি করতে পারি তাহলে তো আমরা অনেক বড়লোক হয়ে যাব। সন্ধ্যা যখন টুনি জমি থেকে বাড়ি ফিরছিল তখন সে দেখলো মিঠুটি একটি গাছের উপর পড়ে আছে। এই দেখে টুনি সেখানে চলে আসে। একে একে মিঠু, তোমার কি হয়েছে? তুমি এখানে এভাবে কেন পড়ে আছো? কি হয়েছে বলো, বলো আমাকে। আমি কালুর কাছ থেকে বাঙ্গি কিনে খেয়েছিলাম, আর সেই বাঙ্গি খাওয়ার পরপরই আমার পেটে ব্যথা শুরু হয়েছে। এরপর টুনি তাড়াতাড়ি করে মিঠুটিয়াকে নিয়ে বুলবুল ডাক্তারের কাছে চলে আসে। সেখানে লুসি আর কবুতর আগে থেকেই উপস্থিত ছিল। এরপর ডাক্তার কবুতর আর মিঠুর চিকিৎসা করতে থাকে। তখন লুসি বলে, আচ্ছা, মিঠু কি কালুর কাছ থেকে বাঙ্গি কিনে খেয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ লুসি, তুমি ঠিকই বলেছো, কালু কাকের কাছ থেকে তো ও বাঙ্গি কিনে খেয়েছিল। আর জানো, মিঠু তো গাছের উপরে পড়েছিল। আমি তাকে দেখা মাত্রই তাড়াতাড়ি করে এখানে নিয়ে এলাম। তোমরা কোনো চিন্তা করো না, আমি ওদের ঔষধ দিয়ে দিয়েছি। এর আগেও অনেকে আমার কাছে এসেছিল পেট ব্যথার ওষুধ নিতে। যারা যারা ওই কালুর কাছ থেকে বাঙ্গি কিনে খেয়েছে তাদের সবারই এমন পেটে ব্যথা শুরু হয়েছে। আমার তো মনে হচ্ছে কালু আর গড়ি বাঙ্গির ভেতরে কোনো কেমিক্যাল মিশিয়েছে, যার কারণে সবারই এমন পেট ব্যথা হয়েছে। আমি আজ থেকে ওদের উপর নজর রাখবো আর সব সত্যিটা জেনেই ছাড়বো। এরপর টনি বাড়িতে না গিয়ে কালু কাকের জমির পাশে একটি গাছের পেছনে লুকিয়েছিল। রাত গভীর হয়ে যায়, আর গভীর রাতে কালু এবং গড়ি তাদের জমিতে সেই কেমিক্যালের বোতল নিয়ে চলে আসে। কালু, আজকে বাঙ্গিতে আরো বেশি করে কেমিক্যাল মেশাতে হবে, যাতে করে বাঙ্গিগুলো আরো সুস্বাদু লাগে খেতে। টুনি গাছের পেছনে বসে এর সব কিছু দেখে নেয়। ও, তাহলে এই ব্যাপার, এই দুষ্টু কাক কিনা বাঙ্গিতে ইঞ্জেকশন দিচ্ছে, তাও আবার কেমিক্যাল যুক্ত ইঞ্জেকশন। এর জন্যই তো সব পাখিদের এমন পেট খারাপ হচ্ছে। এভাবে টুনি গাছের পেছনে বসে কথা বলছিল, আর এইদিকে কালু কাক কেমিক্যাল যুক্ত ইঞ্জেকশন তার বাঙ্গিতে পুশ করছিল। এভাবেই সেই রাত কেটে যায়। টুনি বনের বেশ কিছু পাখিদের নিয়ে কালু কাকের জমিতে উপস্থিত হয়। আমরা সবটা জেনে গেছি দুষ্টু কাক, যে তোমরা পাখিদের জীবন নিয়ে কিভাবে খেলছো। আমরা সবটাই জানি যে তোমরা তোমাদের বাঙ্গিতে বিষাক্ত কেমিক্যাল মেশাও। আমি আর দেরি করবো না, এক্ষুনি আমি পুলিশকে ডেকে আনবো আর সবটা বলবো। আমরা তোমাদের কি এমন ক্ষতি করেছিলাম বলো তো, যার কারণে তোমরা বিষাক্ত ইঞ্জেকশন এই বাঙ্গিগুলোতে দাও? না না, তোমরা এসব কি বলছো, আর কিসের ইঞ্জেকশন? কবুতর গড়ির কোনো কথা না শুনে পুলিশকে ফোন করে, আর সাথে সাথে সেখানে পুলিশ এসে হাজির হয়। আমাদেরকে তোমরা ক্ষমা করে দাও, আমরা কখনো এমনটা করব না, ক্ষমা করে দাও আমাদেরকে। এভাবে কালু আর গড়ি কাঁদতে থাকে, কিন্তু পুলিশ তবুও তাদেরকে ধরে নিয়ে যায়। এভাবে কালু আর গড়ি তাদের পাপের শাস্তি পায়। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা শিখতে পারলাম যে খারাপ কাজের ফল সব সময় খারাপই হয়। নরম তুলতে
পাখির মাংস খেতে যে কি মজা! কেউ না খেলে এর স্বাদ একদম বুঝবে না। এখন যে যে আমার এই বাগানে আসবে, আমি তাদেরই ঘাড় মটকিয়ে খাবো। পেতনি তার শিকার ধরে খেতে থাকে। আর এরপর সকাল হয়। ধীরে ধীরে সবার মাঝে বাঁশবাগানের পেতনির কথা ছড়িয়ে পড়ে। এই এই, তুই শুনেছিস কাল রাতে আমাদের মনের উত্তরের একটা পাখিকে ওই বাঁশবাগানের পেতনি ঘাড় মটকে খেয়েছে রে। এখন থেকে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। রাতের বেলা একদম বাঁশবাগানের পাশ দিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ রে সুখী, তুই একদম ঠিক কথা বলেছিস। তাহলে সেই কথাই থাকলো, এখন তোমরা নিজেদের কাজে চলে যাও। সব পাখিরাই ভীত হয়ে নিজেদের কাজে চলে যায়। এদিকে মিনু, জানিস সুখী, আজকে শহর থেকে আমার মেয়ে জামাই বাড়িতে আসছে। কে জানে তারা এসে আবার কোনো বিপদেই পড়ে নাকি। কিচ্ছু হবে না মাসি, তুমি সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, সবটা ঠিক হয়ে যাবে। আচ্ছা রে সুখী, তাহলে তুই থাক, আমি বরং বাড়িতে গিয়ে রান্না বান্না শুরু করে দিই। ছেলে মেয়ে দুটো এসে আবার খাবে। আচ্ছা যাও মাসি। মিনু নিজের বাড়িতে ফিরে সুস্বাদু খাবার রান্না করতে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। ওইদিকে টোনাটুনি রাস্তা দিয়ে হেঁটে আসছিল। টোনা, সন্ধে তো হয়ে এলো। আমি শুনেছি ওই বাঁশবাগানে নাকি পেতনি থাকে। এখন যদি আবার ওই পেতনি আমাদের কোনো ক্ষতি করে দেয়। টুনি, তুমি বোকা নাকি? ওসব পেতনি বলতে কিছু হয় নাকি বলো তো? যা হয় সব পাখিদের মনের ভুল। না গো টোনা, সত্যি বাঁশবাগানে পেতনি আছে। এ মা, দেখো দেখো, আমরা কথা বলতে বলতে তো বাঁশবাগানেই চলে এলাম। চারদিকে কেমন ছমছমে ভাব, মনে হচ্ছে পেতনি এসে এক্ষুনি আমাদের ঘাড়টা মটকে দেবে। হা 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 হা। টুনি, ওই দেখো তোমার পাশে পেতনি। ওরে বাবা গো, কোথায় কোথায় টোনা, পেতনি কোথায়? হ্যাঁ টুনি, তোমাকে আমি বোকা বানালাম। আচ্ছা, তুমি যখন এতই পেতনির কথা বলছো, তবে আমি পেতনিকে দেখার জন্য ডাকতে থাকি। দাঁড়াও, পেতনিকে দেখতে যে আমারও খুব ইচ্ছে হচ্ছে। বাঁশবাগানের পেতনি, কোথায় তুমি? একটু সামনে এসো, তোমার মুখ দর্শন করার যে আমার খুব ইচ্ছে। কি হলো পেতনি, সামনে এসো। এসব তুমি কি করছো কি টোনা? সত্যি সত্যি তুমি পেতনিকে ডাকছো? এবার যদি সত্যি সত্যি পেতনি এখানে চলে আসে, তখন তুমি কি করবে বলো তো? টুনির কথা শুনে টোনা ফ্যাল ফ্যাল করে হাসতে থাকে। এদিকে টোনার ডাক শুনে বাঁশবাগানের পেতনি একা একাই বলতে থাকে, আমাকে অসহায় কে ডাকছে? আমার বাড়িতে এবার দিয়ে কেউ যায় না রাতের বেলা। তাহলে আজকে এটা কোন সাহসী পুরুষ? একবার তার মুখটা দেখা দরকার। পেতনি অদৃশ্য হয়ে টোনাটুনির সামনে যায়, কিন্তু তারা দুজনের একজনও পেতনিকে দেখতে পায় না। দেখেছি টুনি, এখানে পেতনি নেই। শাশুড়ি মা ওইদিকে আমাদের জন্য সুস্বাদু রান্না করে হয়তো অপেক্ষা করছে। ওরে বাবা, সুস্বাদু রান্না আবার পাখিদের হাতে! কতদিন থেকে তো সুস্বাদু খাবার খাই না। আমি এসেছিলাম এই ছেলেটাকে দেখতে। এবার বরং এর ভেতরে ঢুকে যাই, তাহলে আমি সুস্বাদু খাবার আর নরম নরম পাখির মাংস খেতে পারবো। পেতনি তার ভাবনা মতোই টোনার শরীরে ঢুকে পড়ে, আর টোনার ভেতরে থাকা পেতনি টোনাকে পরিচালনা করতে থাকে। এই, তুমি এত ধীরে ধীরে হাঁটছো কেন? একটু তাড়াতাড়ি হাঁটা যায় না? সুস্বাদু খাবারের জন্য আমার জিভে যে একদম লক লক করছে। তুমি কি সেটা বুঝতে পারছো না নাকি শুনি? টোনা, হঠাৎ করে তোমার আবার কি হলোটা কি বলো তো? টোনাটুনির কোনো কথা না শুনে টুনির হাত ধরে দ্রুত হাঁটতে থাকে, আর কিছুক্ষণের মধ্যে তারা বাড়িতেও চলে যায়। কিরে মা টুনি, তুই ঠিকভাবে আসতে পেরেছিস তো? আর বাবা টোনা, কেমন আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। এখন আমাকে তাড়াতাড়ি খেতে দিন তো। হ্যাঁ হ্যাঁ বাবা, অবশ্যই খেতে দেবো। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি এক্ষুনি টেবিলে খাবার দিচ্ছি। কোনো হাত মুখ ধোয়ার প্রয়োজন নেই মা, আমাকে খাবার দিন বলছি। টোনার এমন আচরণে টুনি আর মিনু ভীষণ অবাক হয়ে যায়, কিন্তু সময়ের জন্য মিনু সেসব ঝেড়ে টোনাকে খেতে দেয়, আর টোনা একটা হাঁড়ির খাবার খেয়ে সব সাবার করে দেয়। কতদিন পর যে এমন সুস্বাদু খাবার খেলাম, তা বলি কি মা, আর খাবার নেই? ইয়ে মানে বাবা, রান্না করা খাবারগুলো সব শেষ। তুমি বসো, আমি তোমার জন্য খাবার রান্না করে নিয়ে আসছি।
আচ্ছা ঠিক আছে মা, আমি বিশ্রাম নিতে চলে গেলাম, আর খাবার হয়ে গেলে আমাকে ডাকবেন। টোনা টেবিল থেকে উঠে ঘরে চলে যায়। এদিকে মিনু আর টুনি, মা তোমার জামাইয়ের কি হলো বলো তো? ও তো কোনোদিনও এভাবে খাবার খায় না, আর তাছাড়া তোমার সাথেও তো ও কোনোদিনও এমন খারাপ আচরণ করে না। তাহলে তাহলে ও আজকে কেন এমনটা করলো? মা রে, সবাই তো আর সব সময় এক থাকে না রে, মাঝে মাঝে মনে পরিবর্তন ঘটে। অনেক রাত হয়ে গেছে, তুই বরং জামাইয়ের কাছে যা আর গিয়ে দেখ জামাই কি চায়। আমি বরং জামাইয়ের জন্য সকালের খাবার রান্না করি। টুনি তার মায়ের কথা মতো পেতনি রূপী টোনার কাছে যায়। টোনা, তোমার কি কিছু লাগবে? হ্যাঁ টুনি, আমার পেট ভরেনি, আমার জন্য কাঁচা মাছ নিয়ে আসো তো তাড়াতাড়ি। এসব কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? চুপ, তাড়াতাড়ি নিয়ে এসে যাও। টুনি টোনার কথায় বাধ্য হয়ে রান্নাঘরে যায় আর ফ্রিজ থেকে মাছ বের করে এনে টোনাকে দেয়। আর টোনা কাঁচা মাছই গপ গপ করে খেতে থাকে। টোনা, এই টোনা, তোমাকে কি ভূতে ধরেছে নাকি বলো তো, যে এভাবে খাচ্ছ? টোনা কোনো কথারই জবাব দেয় না। এভাবে পুরো রাত কেটে ভোর হয়। এইদিকে টোনা সারাদিনের মধ্যে একবারও ঘর থেকে বের হয়নি। দেখতে দেখতে রাত হয়ে আসে। এদিকে টুনি আর মিনু গল্প করতে থাকে। ওইদিকে টোনা রূপী পেতনি জঙ্গলে বের হয় পাখি খাওয়ার জন্য, আর ভাগ্যক্রমে একটা পাখি পেয়েও যায়। পাখির মাংস খেতে যে কি স্বাদ, প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। টোনার এই পাখি খাওয়ার দৃশ্যটা সুখী দেখে ফেলে, আর সুখী জঙ্গলে গিয়ে বলতে থাকে, এই এই তোমরা সবাই শোনো, মিনু মাসির জামাই আছে না টোনা, ও পাখি ধরে খাচ্ছে। না জানি কখন আমাদেরকে ধরে খায়। আমাদেরকে ধরে খাওয়ার আগে ওই টোনাকে জঙ্গল থেকে বের করতেই হবে। সুখীর কথা শুনে সবাই রেগে মিনুর বাড়িতে যায়। এমন সময় মিনু একটা তান্ত্রিককে নিয়ে এসে হাজির হয়। তোমরা কেউ ভেতরে যেও না, কারণ আমার জামাইয়ের ভেতরে নিশ্চয়ই কোনো পেতনি ঢুকেছে। ও প্রথম দিন যেমন অস্বাভাবিক ভাবে খাবার খাচ্ছিল, সেদিনই আমার সন্দেহ হয়েছিল। তাই আমি চুপি চুপি তান্ত্রিক বাবার সাথে পরামর্শ করেছিলাম, আর আজ আমি বাবাকে নিয়েই চলে এলাম। তোমরা সবাই আমার পেছনে গিয়ে দাঁড়াও, আমি বাঁশবাগানের পেতনিকে হাজির করব। তান্ত্রিক তার জাদু বলে টোনার ভেতর থেকে পেতনিকে বাইরে নিয়ে আসে। তান্ত্রিক, কত খুব সাহস, তুই আমার উপরে মন্ত্র প্রয়োগ করিস, আজ তো তোকে আমি খেয়ে ফেলবো। তুই আমার কিছুই করতে পারবি না, কারণ আমি মন্ত্র বলে তোর চারদিক ঘিরে ফেলেছি। এবার তোকে বোতলে বন্দি করা বাকি আছে। না তান্ত্রিক না, এটা তুই একদম করবি না, আমাকে তুই বন্দি করবি না। তান্ত্রিক পেতনির কোনো কথা না শুনে পেতনিকে বোতলে বন্দি করে ফেলে। এরপর তান্ত্রিক সে বোতলটাকে মাটির তলায় পুঁতে রাখে। তান্ত্রিক, তুই একেবারে আমাকে বন্দি করতে পারবি না, আমি আবার আসবো, আর আমি প্রতিশোধ নেব। পেতনির কথায় সবাই অনেক ভীত হয়ে যায়। তারপর থেকে সবাই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে থাকে।